বিন্দু, সম্মানিত উপস্থিতি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চমৎকার একটি আয়োজনে ছাত্র শিবিরকে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, এই সাংবাদিকতার মধ্যে একটি মহৎ এবং মহান পেশাকে নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই, আমরা যখন ছাত্র তখন আমাদের চোখের সামনে বিগত 15 বছরের ফ্যাসিবাদের সহযোগিতা এবং তোষামোদী ব্যতীত কোনো সৎ এবং সাহসী সাংবাদিকতা আমরা দেখতে পাইনি বিগত 15 বছরে। আমরা প্রত্যাশা করি নতুন এই বাংলাদেশে সাংবাদিকতায় স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা, স্বকীয়তা, নিজস্বতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ। আমরা দেখেছি সাংবাদিকতা জগৎ, সাংবাদিক ব্যক্তিগণ তাদের মধ্যে সাংগঠনিক সক্ষমতা তখন হারিয়েছে যখন সাগরনী হত্যার বিচারের দাবিতে তারা একসাথে মাঠে নামতে পারে নাই। আমরা মনে করেছি, আমরা দেখেছি সাংবাদিকতা জগতের ভ্রাতৃত্ববোধ তখনই হারিয়ে গিয়েছে যখন দিগন্ত টেলিভিশন, আমার দেশ, পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর ভিত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একযোগে তার প্রতিবাদ করতে পারেন নাই। তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না, থাকতে পারে সততা এবং ন্যায় নীতি। এইটি পরিহার না করার ফলে সাংবাদিকতা জগতে ভ্রাতৃত্ববোধটা বিদায় নিয়েছে আস্তে আস্তে। আমরা দেখেছি সাংবাদিকতার অঙ্গন থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর আস্তে আস্তে বিদায় নিয়েছে। যখন বয়বৃদ্ধ সাংবাদিক আবুল আসাদকে তার অফিসে গিয়ে নির্যাতন করা হয়েছিল, মাহমুদুর রহমানকে বিভিন্ন জায়গায় দেশের রক্তাক্ত করা হয়েছিল, একযোগে তার প্রতিবাদ তারা করতে পারেন নাই। আমরা দেখেছি সাংবাদিকরা অভিভাবকহীন হয়ে গিয়েছিল যখন কনক সারোয়ার, মাহমুদুর রহমান, ইলিয়াস হোসেনরা, মুশফিক আনসারিরা যখন দেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল, বাধ্য হয়েছিল, তখন তারা কি প্রতিবাদ করেন নাই। এর মাধ্যমে সাংবাদিক জগতে অভিভাবক শূন্যতা দেখা গিয়েছিল আস্তে আস্তে। 14 সালে ভোটারবিহীন নির্বাচনের কথা বলি, 18 সালে রাতের নির্বাচনের কথা বলি, অথবা 24-এর ডামি নির্বাচনের কথা আমরা বলি না কেন, এই প্রত্যেকটি জায়গায় নির্বাচনী অনুসন্ধানী কোনো রিপোর্ট আমরা দেখিনি, বরঞ্চ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে স্বাগত জানানো এবং তার মিডিয়াতে প্রচার করার সয়লাভ আমরা দেখেছি। পিলখানা হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ইন্ডিয়ান এজেন্ট বাস্তবায়ন করে অ্যাসাইনকৃত কাজ যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এ সংক্রান্ত কোনো ভালো রিপোর্ট আমরা কোনো মিডিয়ার কাছ থেকে পাইনি এখন পর্যন্ত। শুধু হতাশা, কান্নার ছবি ছাড়া আমরা কিছু দেখতে পাইনি। আমাদের মনে হয়েছে এই মিডিয়া জগতের লম্বা সময়ের অনিয়মের সাথে সখ্যতা, অনিয়মকে আশ্রয় দেওয়া ধীরে ধীরে এই ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছে। যদি আমরা ছাত্রদের কথা বলতে চাই তাহলে আমাদেরকে এভাবেই বলতে হয় যে আমরা দেখেছি ছাত্র শিবিরের বিভিন্ন পাঠচক্র থেকে, আলোচনা চক্র থেকে গ্রেপ্তার করার ফলে বলা হয়েছে যে গোপন বোর্ডের থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে, মেসগুলো থেকে গ্রেপ্তার করার পরে, ঢাকার বিভিন্ন মেস থেকে গ্রেপ্তার করার পরে বলা হয়েছে যে জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার। ভারতীয় ছকে এবং ফ্যাসিবাদের সুরে, পুলিশ লীগের সুরে একইভাবে প্রত্যেকটা মিডিয়ায় প্রচার করেছেন যে জঙ্গিরা আটক হয়েছে এখান থেকে। কতটা ব্যক্তিত্বহীন হলে, কতটা কাণ্ডজ্ঞানহীন হলে কোরআনকে জিহাদি বই বলা হতে পারে, হাদিসকে এবং বড় বড় ইসলামী স্কলার বইগুলোকে তারা জঙ্গি বই বলতে পারে। আপনি চিন্তা করতে পারেন। এর মাধ্যমে একটি ছাত্র সংগঠন শুধু নয়, অনেক ছাত্র সংগঠন তাদের কাজগুলো বাস্তবায়ন করতে পারেনি। আমাদের কাছে মনে হয়েছে যে গণমাধ্যমগুলো এখানে আপনারা রয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত মিডিয়া ফ্যাসিবাদের দোষর হয়ে কাজ করেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সম্মিলিত কোনো শক্তি আমরা দেখিনি প্রতিবাদ করেছে, এবং তাদের কার্যক্রম বন্ধ, সংপ্রচার বন্ধ করার লক্ষ্যে কোনো শক্তিশালী জোট এখন পর্যন্ত আমরা রাস্তা দেখতে পাইনি সাংবাদিক পক্ষ থেকে। আমরা দেখেছি সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন। জুলাই অভ্যুত্থানে মূল যে মেসেজ, 9 দফা দাবি, এটি আপনারা প্রকাশ করেছেন আমরা জানি, গণহত্যার ভিডিও আপনারা প্রচার করেছেন আমরা জানি, কিন্তু যারা ফ্যাসিবাদের দোষর এদেরকে নিয়ে আপনাদের কার্যক্রম প্রশ্নের সম্মুখীন এখন হয়ে যাচ্ছে। আপনারা কেন নামছে না এই প্রশ্ন আমাদের এখন রয়ে যাচ্ছে আপনাদের জন্য। আমার কাছে মনে হয় 5ই অগাস্টের যে আন্দোলন আমাদের হয়েছে, এর পূর্বে বিগত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদ ছাত্র শিবিরের 101 জনকে পুলিশ, র্যাব এবং তার দলীয় ক্যাডার দিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, শত শত ভাইকে পঙ্গুত্ববরণ করিয়ে দিয়েছে। কিন্তু এই সমস্ত নিউজকে উপযোগিতা বিবেচনা করে কোনো মিডিয়াতে ফলো করে প্রচার করা হতো না। ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহাবুদ্দিনকে হত্যা করা হয়েছে। 16 বছরের সোহানের ঝিনাইদহের চোখে উপড়ে ফেলা হয়েছিল। আপনারা জানেন নীলফামারীর মহিদুলের লাশকে বগুড়াতে পাওয়া যায়, সভাপতিন পাটোয়ারির লাশকে কুমিল্লা বিশাল রাস্তায় পাওয়া যায়। এগুলো নিয়ে কোনো মিডিয়া কখনো সোচ্চার আপনারা হন নাই। এবং আমাদের কাছে মনে হয়েছে আপনাদের নিষ্ক্রিয় অবস্থান
ফ্যাসিবাদের সাথে সখ্যতা মেনটেন করতে গিয়েই এই আওয়ামী লীগ আমলটা আস্তে আস্তে দীর্ঘায়িত হয়েছে। যদি আপনারা সত্যের পক্ষে কাজ করতেন, শক্তিশালী অবস্থান দেখেন, আমার মনে হয় এই কাজগুলো আওয়ামী লীগটা কখনো করতে পারতো না। এই জন্য আমরা বলি, এখানে যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়েছে, যে কথাগুলো এখানে বলা হয়েছে, তার সাথে আমাদের কিছু কথা আছে এখানে। এই প্রস্তাবনার সাথে সম্মতি জ্ঞাপন করে আমরা বলতে চাই, ক্যাম্পাস অঙ্গনে সাংবাদিকতার চর্চা হয়ে থাকে, এখানে ভাষার বৈদগ্ধ্যতা অনুসন্ধানের রিপোর্টের পরিবর্তে একজন সাংবাদিক শুধুমাত্র রিপোর্ট করেন, অন্য সাংবাদিক সেটা কপি করে পত্রিকাতে দিয়ে দেন। যেখানে যে অঙ্গন থেকে দক্ষ সাংবাদিক হওয়ার সুযোগ রয়েছে, ভালো সাংবাদিক নেতা হওয়ার প্রসেস রয়েছে, সেই জায়গাতে আমরা কোনো গুরুত্ব প্রদান করছি না। এবং এই সাংবাদিকগুলো একসময় জাতীয় মিডিয়াতে এসে তারা বড় সাংবাদিক হচ্ছে, তাদের কাছ থেকে আমরা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কিছু প্রত্যাশা করতে পারি না। তো অনুরোধ থাকবে, ক্যাম্পাস সাংবাদিকতাকে একটা মানে নিয়ে আসা উচিত, একটা ফরমেশন থাকা দরকার। আমাদের কাছে মনে হয়েছে জাতীয় মিডিয়াতে কাজ করতে গেলে ন্যূনতম একটা অনার্স ডিগ্রির প্রয়োজন হয়, আমরা খোঁজ নিয়ে দেখেছি। কিন্তু মফস্বল মিডিয়াতে কাজ করার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। সাংবাদিকতা করার জন্য গণযোগাযোগ সাংবাদিকতা পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু ন্যূনতম একটা ট্রেনিং থাকা দরকার, কী যোগ্যতা হলে সে সাংবাদিকতা করতে পারবে। আমরা দেখেছি মফস্বল পর্যায়ে আওয়ামী ফ্যাসিবাদের কতটুকু রাজত্ব ছিল, কতটুকু দৌরাত্ম্য ছিল, এই বিষয়গুলো সরাসরি উপস্থাপন করার মতো কোনো সাংবাদিক আমরা মফস্বলে খুঁজে পেতাম না। যার ফলে মফস্বল অঞ্চলে আওয়ামী ফ্যাসিবাদ খুব গেড়ে বসেছিল। চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, বিভিন্ন পৌরসভার যারা কাউন্সিলর থাকে, এদেরকে নিয়ে মূলত কথা বলার মতো কোনো ভালো সাংবাদিক আমরা খুঁজে পাইনি। যার ফলে লোকাল অঞ্চলে ফ্যাসিবাদ খুব ভালোভাবে গেড়ে বসেছিল। তাই আমরা অনুরোধ করব যে সাংবাদিকতাকে কাউকে সার্টিফাই করার আগে ন্যূনতম ট্রেনিং দেওয়া প্রয়োজন। আমরা কয়েকটি গুণ প্রত্যাশা করি সাংবাদিকদের কাছ থেকে। আমরা মনে করি একজন সাংবাদিকের অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকা দরকার, সততা এবং সাহসিকতা থাকা দরকার, নিয়মানুবর্তিতা থাকা দরকার, বস্তুনিষ্ঠ থাকা দরকার, পেশাদারিত্ব এবং অনুসন্ধানী মান থাকা দরকার। এই মানগুলো থাকলে আমরা মনে করি একজন সাংবাদিক ভালো সাংবাদিক হতে পারবে। এই ট্রেনিং সেশনে অবশ্যই একজন সাংবাদিককে শেখানো দরকার ইথিক্যাল লেসন, ম্যানার্স অ্যান্ড এটিকেট, যাতে করে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি ন্যায়, কোনটি অন্যায়, এই জ্ঞান নিয়ে তারা যেন কাজ করতে পারে ময়দানে জগতে। সাংবাদিকতা অঙ্গনে কাজ করার ক্ষেত্রে তারা যেন কোনটি ইথিক্যাল, কোনটি ইথিক্স, এটাকে মেনটেন করতে পারে, এমন ট্রেনিংও থাকা দরকার সাংবাদিকদের, আমার কাছে মনে হয়েছে। আমাদের আরও প্রস্তাবনা থাকবে যে এমন দলীয় এজেন্ডা, লেজুরভূতি এজেন্ডা বাস্তবায়ন করছে, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার সরাসরি ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করে। তাদের আপনার রিপোর্টগুলো দেখবেন, 2013 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্ট করেছে একটা, ছাত্রলীগের 2 কর্মীর পা কাটলো ছাত্র শিবির, পায়ের রক কাটলো ছাত্র শিবির, কিন্তু সেই রিপোর্টে আমরা পড়েছি কোনো ছাত্র শিবির কর্মীর নাম উল্লেখ করা নাই। এবং সন্দেহভাজন বলা হয়তো শিবির কেটেছে, কোথায় কেটেছে, কোন জায়গায় কেটেছে, কারা কেটেছে, কোনো উল্লেখ করা নাই। এভাবে ভারতীয় ছকে, ভারতীয় এজেন্টদের টাকায় ডিজিএফআইয়ের পরিকল্পনা মাফিক এবং পুলিশ লীগের সুরে অনেক মিডিয়া কিন্তু আমাদের বিপক্ষে কাজ করেছেন। তাই আমরা প্রত্যাশা করি দলীয় লিজুর ভিত্তি বইয়ের বাহিরে যদি কেউ কাজ করতে পারেন তাহলে তারা সাংবাদিকতা করতে পারবে। যদি তারা না করতে পারে তাদের জন্য অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা থাকা দরকার। এরকম শাস্তি কার্যকর করলে আমার মনে হয় সামনে সাংবাদিকতা তখন আরও বেশি পরিশুদ্ধ হবে এবং পেশাদারিত্বে ফিরে আসবে ইনশাল্লাহ। এবং সর্বশেষ বিষয় হলো, ক্যাম্পাস থেকে যে শিক্ষার্থীগুলো সাংবাদিকতা করতে ঢাকায় আসে, তাদেরকে বেতন দেওয়া হয় মাত্র 16 থেকে 18,000 টাকা। তা আমি মনে করি এই যে অনিয়ম, এই যে ফ্যাসিবাদের পক্ষে কাজ করার জন্য আর্থিক বিষয়টা বড় হয়ে থাকে, পরিবারকে চালানোর জন্য, দুমুঠো খাওয়ার জন্য মনে হয় আর্থিক বিষয়টা বড় ফ্যাক্ট হয়ে যায়। ঢাকায় একজন শিক্ষার্থী এসে 18,000 টাকাতে বেতন দিয়ে বর্তমানে থাকবে, এটা খুব ডিফিকাল্ট। তো অনুরোধ থাকবে সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামোটি নির্ধারণ করা দরকার, যেটা স্ট্যান্ডার্ড হবে বর্তমানে সময়ের জন্য। এমন একটি কাঠামো অবশ্যই পূরণ করা দরকার, তাহলে সামনের দিনে ফ্যাসিবাদ, দুর্নীতি এবং অনিয়মের পক্ষে কেউ আর কাজ করবে না আমাদের মনে হয়। সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, যে আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনাদের সবার জন্য উপযুক্ত নয় কথা। আমরা তাদের জন্য বলেছি যারা বিগত 15 বছরে আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছেন, ভারতের এজেন্ট হিসেবে যারা আপনারা কাজ করে, তাদের বিষয়ে আমরা বলেছি এখানে। আমরা জানি বিগত ফ্যাসিবাদ আমলে অনেক সাংবাদিক আপনারা অনেক কষ্ট করে ভালো ভালো সংবাদ প্রচার করেছেন বলে আমরা আজকে এখানে কথা বলতে পারছি। আপনারা কষ্ট করে এই 9 দফা দাবিকে আপনারা পত্রিকায় উপস্থাপন করেছিলেন, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছিলেন বলেই কিন্তু রিভলিউশনটা আমাদের হয়েছে, আপরেজিংটা আমাদের হয়েছে, আমরা জানি। এবং অনেক সাংবাদিকরা রয়েছেন যারা চাপে পড়ে বাধ্য হয়ে আপনার সংবাদগুলো আওয়ামী লীগের পক্ষে প্রচার করেছেন। আবার অনেকেই আছেন অতিরিক্ত মাত্রায় তোষামোদি করতে গিয়ে আওয়ামী লীগকে বেশি রিপ্রেজেন্টেশন আপনারা করেছিলেন। তাই আমরা বলতে চাই মিডিয়া হিজিমন্দির মাধ্যমে বাংলাদেশে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়। আমরা চাই
হলুদ সাংবাদিকতা নিপাত যাক। যদি এরকম আপনারা সাংবাদিকতা উপহার দিতে পারেন তাহলে তরুণ সমাজ আপনাদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ। আমরা চাই ব্যক্তিগত এবং দলীয় স্বার্থ পরিহার করে দেশ এবং জাতির কল্যাণে সৎ এবং সাহসী সাংবাদিকতা আপনারা যদি উপহার দিতে পারেন, তরুণ ছাত্র সমাজ আপনাদের সঙ্গে হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।